ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার ক্লাসরুম। আমি প্রিয়াঙ্কা। আজকে আমি তোমাদেরকে করাবো এর আগের দিনে যে ক্লাস 7 এর ক্লাসটা করিয়েছিলাম, 4th লেসন। ভূমিরূপের যে রূপগুলো ছিল সেগুলো আমরা ওই ক্লাসে কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কমপ্লিট করব পর্বত নিয়ে। ঠিক আছে, তো চলো ক্লাসে শুরু। এবার প্রথমে আমরা দেখবো হচ্ছে পর্বত কাকে বলে। পর্বত কাকে বলে? পর্বত আমরা জানি পাহাড় পর্বত, যেগুলো হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার বা তার বেশি উচ্চতা যুক্ত, বহুদূর বিস্তৃত। আমরা জানি পর্বত কিন্তু একটা জায়গা বিস্তৃত থাকে না, পর্বতের বিস্তৃত মানে পর্বতের অঞ্চল অনেকটা জায়গা জুড়ে হয়। ঠিক আছে, তো বহুদূর বিস্তৃত শৃঙ্গযুক্ত। ঠিক আছে, শৃঙ্গযুক্ত মানে পর্বতের শৃঙ্গ তো আমরা দেখতেই পাই, যখন পাহাড়ে ঘুরতে যাই তখন দেখবে যে পর্বতের শৃঙ্গগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, শৃঙ্গযুক্ত খাড়া ঢালের শিলাময় স্তূপকে বলা হচ্ছে পর্বত। তো আমরা এই জায়গাটা থেকে একটা কিন্তু পর্বতের ডেফিনেশন নিজেরাই বানিয়ে লিখতে পারবো, যে মুখস্থ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, পয়েন্টস থেকেই কিন্তু আমরা ডেফিনেশনটা বানিয়ে লিখতে পারবো। ঠিক আছে, তো আমি কি বললাম, সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার বা তার বেশি উচ্চতা যুক্ত, বহুদূর বিস্তৃত শৃঙ্গযুক্ত খাড়া ঢালে শিলাময় স্তূপকে বলা হচ্ছে পর্বত। এবার পর্বতের যদি উদাহরণ দিই, তাহলে ভঙ্গিল পর্বতের উদাহরণ যদি দিই তাহলে হবে হিমালয়। তারপরে ধরো তোমার স্তূপ পর্বতের যদি উদাহরণ দিই তাহলে হবে সাতপুরা। আর আগ্নেয় পর্বতের যদি উদাহরণ দিই তাহলে হবে হচ্ছে ভিসুভিয়াস। কি বললাম? ভিসুভিয়াস। ঠিক আছে, তো এটা তো গেল পর্বত। এবার পর্বতের বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো আমরা দেখব। দেখো পর্বতের অংশ কি বলেছে, পর্বত শৃঙ্গ বা পিক। ইংলিশ আমি জানোই তোমরা যে আমি বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলো পড়াই। দেখো, পর্বত শৃঙ্গ বা পিক, পর্বত উপত্যকা বা মাউন্টেন ভ্যালি, পর্বত শ্রেণী বা মাউন্টেন রেঞ্জ, আর পর্বত গ্রন্থি বা মাউন্টেন গ্ল্যান্ড। ওকে, তো এক এক করে আমরা দেখবো কোনটার কি ডেফিনেশন হবে। ওকে, প্রথমে আমরা দেখবো হচ্ছে পর্বত শৃঙ্গ। কি বলেছে? পর্বতের শীর্ষদেশ ত্রিভুজ আকৃতি বা মোচাকৃতি। এই দুটো থেকে আমরা ডেফিনেশন বানাবো। পর্বতের শীর্ষদেশে ত্রিভুজাকৃতি বা মোচাকৃতি অংশটিকে বলা হচ্ছে, সরু অংশটিকে বলা হচ্ছে পর্বত শৃঙ্গ। কি বললাম? পর্বতের শীর্ষদেশে ত্রিভুজাকৃতি বা মোচাকৃতি সরু অংশটিকে বলা হচ্ছে পর্বত শৃঙ্গ, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে পর্বত শৃঙ্গ। ঠিক আছে, এটাই হচ্ছে পর্বত শৃঙ্গ। হলো, উদাহরণ যদি বলি, হিমালয়ের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। কত? 8848 মিটার। এটা কিন্তু এক্সামে আসবে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, 8848 মিটার। তারপরে কি আছে? পার্বত্য উপত্যকা। তারপরে কি আছে? পার্বত্য উপত্যকা বা মাউন্টেন ভ্যালি, দুটো পর্বতচূড়া বা শিখর ও মধ্যবর্তী অঞ্চল অবনির্মিত। এটা থেকে যদি আমরা ডেফিনেশন বানাই, আচ্ছা এক মিনিট, আমি এর আগেরটাতে একটা জিনিস বলতে ভুলে গেছি। শৃঙ্গগুলো বরফে ঢাকা থাকে। ঠিক আছে, এই পর্বত শৃঙ্গের যদি বৈশিষ্ট্য বলা যায় তাহলে পর্বত শৃঙ্গগুলো সারা বছরই প্রায় বরফে ঢাকা থাকে। ঠিক আছে, চলে আসি আবার আমার সেকেন্ড পয়েন্টে। দুটো পর্বতের চূড়া বা শিখরের মধ্যবর্তী অঞ্চল, যে জায়গাটা নিচু যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে পার্বত্য উপত্যকা। ঠিক আছে, এই যে এই অঞ্চলটা যে আছে এটা হচ্ছে উপত্যকা। দুটো পর্বতের মধ্যবর্তী নিচু অঞ্চলটিকে বলা হচ্ছে পার্বত্য উপত্যকা। যেমন ধরো তুমি যদি কাশ্মীরে যাও উপত্যকা পাবে, তারপরে দারিংবাড়িতে গেলে উপত্যকা পাবে, উড়িষ্যার দারিংবাড়িতে গেলে উপত্যকা পাবে। ঠিক আছে, এখানে উদাহরণে কি আছে? হিমালয়ের কুলু উপত্যকা। ঠিক আছে, বোঝাতে পারলাম। তারপরে কি আছে? পর্বত শ্রেণী। তারপরে কি আছে? পর্বত শ্রেণী বা মাউন্টেন রেঞ্জ, শৃঙ্গ ও উপত্যকা বিশিষ্ট একাধিক পর্বত দীর্ঘ অঞ্চল জুড়ে পরপর বিশিষ্ট। তাহলে এটা যদি আমি ডেফিনেশন বলি তাহলে আমরা কি বলবো? অনেকগুলো শৃঙ্গ এবং উপত্যকা বিশিষ্ট একাধিক পর্বত দীর্ঘ অঞ্চল জুড়ে যখন থাকে তখন সেই অংশটিকে, সেই শ্রেণীটাকে বলা হচ্ছে বা সেই অঞ্চলটিকে বলা হচ্ছে পর্বত শ্রেণী। এই দেখো, এইটা একটা পর্বত শ্রেণী, এটা একটা পর্বত বা মানে পর্বতের চূড়া, এটা একটা পর্বত শৃঙ্গ, এটা একটা পর্বত শৃঙ্গ। ঠিক আছে, এই সব শৃঙ্গগুলোকে মিলিয়ে হচ্ছে পর্বত
শ্রেণী, ঠিক আছে? মানে বলতে পারো অনেকগুলো পাহাড়ের চূড়া যেখানে এক জায়গায় এসে মিলিত হচ্ছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে পর্বত শ্রেণীটা ভীষণ ইজি বোঝা। কি উদাহরণ কি আছে? হিমালয় পর্বত শ্রেণী, উত্তর আমেরিকার রকি পর্বতমালা। ওকে, তারপরে কি আছে? পর্বতগ্রন্থি বা মাউন্টেন গ্ল্যান্ড। পর্বতগ্রন্থি বা মাউন্টেন গ্ল্যান্ড কি বলেছে? অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয়। অর্থাৎ পৃথিবীর যে অঞ্চলে অনেকগুলো পর্বত শ্রেণী এসে মিলিত হচ্ছে সেই অঞ্চলটিকে বলা হচ্ছে পর্বতগ্রন্থি, ঠিক আছে? যেখানে পর্বত শ্রেণীগুলো এসে মিলিত হচ্ছে সেই অঞ্চলটিকে বলা হচ্ছে পর্বতগ্রন্থি। উদাহরণ কি? পামিন মালভূমি, এশিয়ার পামিন মালভূমি। তো আই থিঙ্ক আমি এইটুকু যেটা বোঝালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পর্বত, পর্বত শৃঙ্গ, পার্বত্য উপত্যকা, পর্বত শ্রেণী ও পর্বতগ্রন্থি সবগুলোর উদাহরণ দিয়ে দিলাম। উদাহরণগুলো কিন্তু পড়বে, উদাহরণগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যদি তোমাদেরকে ডেফিনেশন নাও চায় তাহলে হয়তো উদাহরণ বলে দিল যে একটা পর্বত শ্রেণীর উদাহরণ দাও বা একটা পর্বত উপত্যকার উদাহরণ দাও, তখন কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। তো ডেফিনেশন তো অবশ্যই পড়বে, আমি যেভাবে পড়লাম আই থিঙ্ক তোমাদের কিছুটা হলে ইজি হবে মনে রাখতে। আর হচ্ছে তোমার ডেফিনেশন উদাহরণগুলো অবশ্যই পড়বে। এবার আমরা দেখবো ভঙ্গিল পর্বত কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হলো এবং ভঙ্গিল পর্বতের ডেফিনেশনও বলতে পারো। তো ভঙ্গিল পর্বতের উৎপত্তি বলতে গেলে আমরা প্রথমে একটা ছবি দেখব। স্ক্রিনে দেখো, এটা হচ্ছে ধরো ভঙ্গিল পর্বতের একটা ছবি, ঠিক আছে? একটা ছবি না, এটাই ছবি, ঠিক আছে? এটাকে যদি আরো সিম্পলিফাই করা যায় তাহলে কিরকম হবে ব্যাপারটা দেখো। ধরো এটা একটা পাত, ঠিক আছে? ধরো এই পার্টটা এটা, আর এই পার্টটা হচ্ছে এটা, মাঝখানে হচ্ছে তোমার শিলা বা পাললিক শিলা রয়েছে, ঠিক আছে? এই অঞ্চলটা যে শিলা থাকে সেই শিলাটার নাম হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা, ঠিক আছে? এবার এটা মনে করো ভূ অভ্যন্তর, মাটির তলের অংশ। এটা ধরো পাত এ, পাত বি, ঠিক আছে? অনেক সময় কি দেখা যায় যে পাত এ এবং পাত বি উভয়ই একে অপরের দিকে মানে মুভমেন্ট করে আসছে, ঠিক আছে? চাপ দিচ্ছে। ওকে, তো এই যে এই চাপটা দেয়, কিন্তু এই চাপটা কেন দেয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। যে ভঙ্গিল পর্বত সৃষ্টির মানে কারণই হচ্ছে দুটো পাত একে অপরের দিকে এরকম করে চাপ দিচ্ছে, কিন্তু এই চাপটা কেন দেয়? অন্তর্জাত প্রক্রিয়ার সময় আমরা পড়েছিলাম যে আমাদের ভূত্বকে মানে ভূ অভ্যন্তরে অ্যাস্তনোস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে এবং সেই স্তরে অনেক ছোট বড় অনেকগুলো পাত জেলির মতো ভেসে থাকে এবং সেই পাতের উপরে থাকে আমাদের ইউরোশীয় এবং মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত, ঠিক আছে? এই দুটো পাতের নিচেই থাকে এই ছোট ছোট পাতগুলো এবং এই পাতগুলো মুভমেন্ট করে, ঠিক আছে? পাতগুলো নড়াচড়া করে। প্রত্যেক বছরে প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার করে এরা নড়াচড়া করে এবং একে অপরের দিকে এগিয়ে আসে এবং এগিয়ে আসার ফলে তারা চাপ দেয়, ঠিক আছে? একে অপরের দিকে চাপ দেয় এবং চাপ দেওয়ার ফলে এই মধ্যবর্তী যে অংশটা রয়েছে সেই অংশটাতে ভাঁজ পড়ে। ধরো এ যদি আরো বেশি চাপ দিল, এ যদি আরো বেশি চাপ দিল, তাহলে এই অঞ্চলটা এরকম করে ভাঁজ হয়ে যায়, ঠিক আছে? এই যে এই পোর্শনটা দেখো, এই যে এরকম করে ভাঁজ হয়ে গেছে। এই দিক থেকে চাপ দিচ্ছে, এই দিক থেকে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে এই অঞ্চলটা ভাঁজ হয়ে যাচ্ছে এবং সেভাবেই তৈরি হচ্ছে ভঙ্গিল পর্বত। বুঝতে পারলাম? এটা ভীষণ ইজি একটা কনসেপ্ট যে একে অপরের দিকে চাপ দিচ্ছে তার ফলে তৈরি হচ্ছে ভঙ্গিল পর্বত। মানে মাটির ভূত্বকের অভ্যন্তরে ভূ অভ্যন্তরে আলোড়নের ফলে পাতগুলো একে অপরের দিকে চাপ দিচ্ছে এবং যার ফলে চাপ দেওয়ার ফলে মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায় এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ওকে, তো আমরা এখানে যে কিছু পয়েন্ট করেছি, এখানে আমরা কি পয়েন্ট করেছি দেখো। অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর ভাসমান পাত, যেটা আমি তোমাদেরকে বললাম, পরিচালন স্রোতের দ্বারা গতিশীল হয়ে পড়ে। এই পরিচালন স্রোতটা কি? আমাদের ভূ অভ্যন্তরে এক ধরনের ভূ অভ্যন্তর গুরুমণ্ডলে এক ধরনের স্রোতের সৃষ্টি হয় যেটা হচ্ছে পরিচালন স্রোত নামে পরিচিত, ঠিক আছে? পাতগুলি পরস্পরের কাছাকাছি চলে আসে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। মধ্যবর্তী অঞ্চলে সঞ্চিত পলিতে চাপা পড়ে। এই পলিটা কি রয়েছে এখানে? পাললিক শিলা, পাললিক শিলা,
শিলাতে চাপা পড়ে এবং ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। অর্থাৎ ভাঁজ খেয়ে যেহেতু পর্বত সৃষ্টি হয় সেই জন্য সেটার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। ওকে, তারপরে কি রয়েছে বৈশিষ্ট্য, এই ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি? বিস্তার ও উচ্চতা। এর বিস্তার, এই ভঙ্গিল পর্বত কি এরকম, মানে হিমালয় যেহেতু খুব উঁচু বিস্তার এবং উচ্চতা অনেকটা বেশি, মানে অনেকটা অঞ্চল জুড়ে এই ভঙ্গিল পর্বতটা রয়েছে। শৃঙ্গ শঙ্কু আকৃতি, শঙ্কু আকৃতি বুঝতে পারছো, এরকম এরকম শঙ্কু আকৃতির। আর ভূমির ঢাল কম হয়, ভূমির ঢাল খুব একটা বেশি হয় না। ওকে, উদাহরণ কি? ভারতের হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর বলি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বত আর প্রাচীন ভঙ্গিল পর্বতের ব্যাপারটা কি? নবীন ভঙ্গিল পর্বত মানে হচ্ছে যেসব ভঙ্গিল পর্বত এখনো গঠন কাজ করে যাচ্ছে, ঠিক আছে, এবং তাদের উচ্চতা মানে পর্বত শৃঙ্গের উচ্চতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেই সব পর্বত শৃঙ্গকে বলা হচ্ছে ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। আর প্রাচীন কি? যাদের কাজ শেষ হয়ে গেছে এবং তাদের উচ্চতা ক্ষয়ে ক্ষয়ে দিনের পর দিন কমে যাচ্ছে, যেমন হচ্ছে আরাবল্লী পর্বত, এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, আর হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবার আমরা এটাও বলতে পারি যে ভঙ্গিল পর্বত দু ধরনের আছে। ভঙ্গিল পর্বতে দুটো ভাগ হলো একটা কি নবীন, একটা কি প্রাচীন। প্রাচীন ভঙ্গিল পর্বত এবং নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। তো এটা ছিল ভঙ্গিল পর্বতের পুরো ব্যাপারটা, এইটুকুই আছে। এই ছবিটা যদি তোমরা পারো বাড়িতে একবার ট্রাই করো, যদি প্রশ্ন আসে এক্সামে মানে ওই প্রক্রিয়া বা সৃষ্টির কারণ তার পাশে যদি তোমরা ছবি আঁকিয়ে দিতে পারো, এক্সট্রা মার্ক তো তোমরা পাবেই, মানে যদি তোমরা 5 পেতে সেখানে 7 পাবে আউট অফ 10। ওকে, তো এটা ছিল ভঙ্গিল পর্বতের ব্যাপার, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে স্তূপ পর্বত কিভাবে তৈরি হলো। আচ্ছা, আচ্ছা, ভঙ্গিল পর্বত তো আমরা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো স্ক্রিনে প্রথমে একটা ছবি দেওয়া আছে, সেখানে চ্যুতি লেখা আছে, তারপরে স্তূপ গোস্ত উপত্যকা, গোস্ত উপত্যকা মাঝখানের অংশটা স্তূপ পর্বত হয়ে আছে, আর নিচে পরের ছবিটাতে নিচের অংশটা গোস্ত উপত্যকা এবং দুপাশের অংশটা স্তূপ পর্বত হয়ে আছে, ঠিক আছে। কি বলে, স্তূপ পর্বতকে ইংলিশে বলা হচ্ছে ব্লক মাউন্টেন। এবার এই স্তূপ পর্বতের উৎপত্তিটা কি করে হলো সেটা আমরা দেখি। দেখো অ্যাজ ইউজুয়াল এখানে কিছু পয়েন্টস করে দেওয়া রয়েছে। কি বলেছে? ভূ আলোড়নের টান ও সংবননের ফলে খাড়া এবং সমান্তরাল ও কোণাকৃতি ফাটল তৈরি হয়। চাপের ফলে মধ্যবর্তী অংশ ওপরে উঠে যায়। তাহলে কি বুঝলাম? ভূ আলোড়নে মানে ভূত্বকের নিচে যে অংশটা রয়েছে সেখানে টান এবং সংকোচনও বলতে পারো, সংনমনের ফলে একটা অংশে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় এবং চাপের ফলে মধ্যবর্তী অংশ ওপরে উঠে যায়, কোনো কোনো সময় মধ্যবর্তী অংশ নিচেও বসে যায়, ঠিক আছে। এই ধরনের পর্বতকে বলা হচ্ছে স্তূপ পর্বত। বোঝাতে পারলাম? এটা একটা ডেফিনেশন হয়ে গেল। এবার যদি আমরা ছবিতে যাই, ঠিক আছে, কি বলেছে দেখো, চ্যুতি। চ্যুতি, এই চ্যুতি জিনিসটা কি? ভূ আলোড়নের টান এবং সংকোচনের ফলে শিলার মধ্যে অনেক সময় ফাটলের সৃষ্টি হয়, ঠিক আছে। এবার সেই ফাটলে কি হয়, একটা অংশ, মনে করো এটা একটা শিলা, এবার কি হচ্ছে, একটা অংশ উপরে উঠে যাচ্ছে, এখানে ফাটলের সৃষ্টি হলো, একটা অংশ উপরে উঠে যাচ্ছে, একটা অংশ নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। দুটো দুই রকম হচ্ছে, মানে দুটো দু জায়গায় প্লেস হচ্ছে। তো একটা অংশ অন্য অংশের উপেক্ষায় নিচে বসে যাওয়া বা উপরে উঠে যাওয়া, এই স্থান পরিবর্তনকে বলা হচ্ছে চ্যুতি, ঠিক আছে। এটা হচ্ছে ফাটল বা চ্যুতি। এবার এটাকে এইভাবে তোমার সিম্পলিফাই করতে হবে যে চ্যুতির ডেফিনেশন যদি বলে একটা অংশ অপর অংশের তুলনায় বসে যায়, এই স্থান পরিবর্তনকে বলা হচ্ছে চ্যুতি। ওকে, এবার তারপরের ছবিটাতে কি বলেছে যে ওই তোমার টান এবং সংকোচনের ফলে এটা কি হচ্ছে, এই অংশটা ওপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, মধ্যবর্তী অংশ এখানে ওপরে উঠে যাচ্ছে। তো এখানে ওপরে উঠে কি তৈরি হচ্ছে, স্তূপ পর্বত, এবং দুপাশের যেটা আছে সেটা দুপাশের যে সমান ল্যান্ডটা আছে সেটা উপত্যকা তৈরি হচ্ছে। কি উপত্যকা? গোস্ত উপত্যকা,
ঠিক আছে। তারপরে পয়েন্টে কি বলেছে দেখো, এখানে কিন্তু আবার উল্টো হয়েছে। এখানে মানে টান এবং সংকোচনের ফলে কি হয়েছে, মধ্যবর্তী অংশটা নিচে নেমে গেছে এবং দুপাশে তৈরি হচ্ছে তোমার স্তূপ পর্বত এবং মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে গোস্ত উপত্যকা। আমরা জানি দুটো পর্বতের মাঝের যে অংশটা রয়েছে, নিচু অংশটা, সেটাকে আমরা ভ্যালি বলি। তো এটাকে বলা হচ্ছে গোস্ত উপত্যকা। বলতে পারলে আমি ছবিটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। আর স্তূপ পর্বত কিভাবে তৈরি হলো সেটাও আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যদি না হয় অবশ্যই কমেন্টস আমাকে জানাবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে। এবার গোস্ত উপত্যকা যদি আমরা উদাহরণ দিই তাহলে কি আছে, সরি গোস্ত বলছি, স্তূপ পর্বতে যদি আমরা উদাহরণ দিই তাহলে কি হবে, সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ এবং জার্মানি ব্ল্যাক ফরেস্ট, এই তিনটা হচ্ছে তোমার স্তূপ পর্বতের উদাহরণ। তারপরে কি বলেছে, সাম এক্সট্রা ফ্যাক্টস। ফ্যাক্টসে কি রয়েছে, চাপের ফলে মধ্যবর্তী অংশ ঊর্ধ্বে উঠে তৈরি হওয়া পর্বতের নাম হচ্ছে হোস্ট। ঠিক আছে, হোস্ট। চাপের ফলে মধ্যবর্তী অংশ উপরে উঠে গিয়ে যে পর্বত তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে হোস্ট, যেমন মধ্য ভারতের সাতপুরা। তারপরে কি বলেছে, দুটি স্তূপ পর্বতের মাঝের অবনমিত অঞ্চলটি হচ্ছে গোস্ত উপত্যকা। একটু আগে তোমাদেরকে আমি যেটা পড়ালাম, যেমন সাতপুরা, এটাও সাতপুরা। তারপরে কি বলেছে, মধ্যবর্তী অঞ্চল বসে গেলে তার পাশের উচ্চভূমি স্তূপ পর্বত রূপে দাঁড়িয়ে থাকে, যেটা হচ্ছে এই পর্বতটা, এই যে এটার কথা বলছে। ঠিক আছে, আর গোস্ত উপত্যকার সরি, আর হচ্ছে তোমার গোস্ত উপত্যকার কথা কি বললো, এটা বললো। ঠিক আছে, আর তার পরের পয়েন্টের কথা এটা বললো। ঠিক আছে, কি বলেছে, মধ্যবর্তী অঞ্চল বসে গেলে তার পাশে উচ্চভূমি স্তূপ পর্বত হয়ে দাঁড়িয়ে থাকে, কি ফ্রান্সের ভোজ এবং জার্মানি ব্ল্যাক ফরেস্ট। আমরা তিনটা স্তূপ পর্বতের উদাহরণ পড়েছিলাম কোথায় কোথায় আছে। তো এই দুটোতে হচ্ছে তোমার স্তূপ পর্বত উঁচুতে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, মধ্যবর্তী অঞ্চল বসে গেলে স্তূপ পর্বত উঁচুতে দাঁড়ায়। আর ওপরের যেটা দেখলাম সাতপুরা, সেটাতে কিন্তু তোমার হচ্ছে স্তূপ পর্বত, সেটাতে হচ্ছে তোমার গোস্ত উপত্যকা নিচে বসে যাচ্ছে। ঠিক আছে, সরি, গোস্ত উপত্যকা সমান্তরাল ভাবে থাকছে, স্তূপ পর্বত উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য কি, বিস্তার ও উচ্চতা কম হয়, অর্থাৎ এটা ভৌমিল পর্বতের থেকে বিস্তার এবং উচ্চতা দুটোই কম হয়। শৃঙ্গবিহীন হয়, অতটা মানে উঁচু হয় না, এটা ভূমির ঢাল খাড়া হয়, ওর উপরিভাগ চ্যাপ্টা ও সমতল হয়। কেমন চ্যাপ্টা, কারণ এরকম উপরিভাগ, এই যে এরকম অঞ্চল, ধরো চ্যাপ্টা বা সমতলই হবে না, এই অঞ্চলটা চ্যাপ্টা বা সমতলই হবে। এটার ঢালটাও মানে শৃঙ্গ নেই, এটা এরকম এরকম ত্রিভুজের মতন না, এটা একদম সমান্তরাল। তাই সেই জন্য উচ্চতাও কম হয়, বিস্তারও কম হয়, ভূমির ঢালটা খাড়া হয়, কিন্তু বিস্তার বা উচ্চতা সেগুলো কম হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি তোমাদেরকে ব্যাপারটা কোথায় কিভাবে কি আছে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো আগ্নেয় পর্বত। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হলো। ওকে, তো দেখো এখানে আমি একটা ছবি আঁকিয়েছি আগ্নেয় পর্বতের, মানে কিভাবে কি হচ্ছে সেটার একটা ব্যাপার আমি দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা কি হবে। এটা হচ্ছে আগ্নেয় পর্বত, এটা হচ্ছে অগ্নুৎপাত, এই অঞ্চলটা হচ্ছে লাভা, এটা হচ্ছে ম্যাগমা গহ্বর। ম্যাগমা, এই ম্যাগমা জিনিসটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো ধরো এটা ভূপৃষ্ঠ। ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ, এর নিচে ভূ অভ্যন্তর রয়েছে। ঠিক আছে, এবার ভূ অভ্যন্তরে অনেক মানে পুরো অঞ্চলটা, কিছুটা অঞ্চল জুড়ে অ্যাস্থনোস্ফিয়ার, অ্যাস্থনোস্ফিয়ার, এই নামটার সাথে আই থিঙ্ক তোমরা ফ্যামিলিয়ার হবে, কারণ ওই অন্তর্জাত বহির্জাত বক্তৃতা যখন পড়িয়েছিলাম তখন আমি এই নামটা বলেছিলাম। ঠিক আছে, অ্যাস্থনোস্ফিয়ারও রয়েছে। ঠিক আছে, এবার অ্যাস্থনোস্ফিয়ারে অনেকগুলো পাত রয়েছে। ঠিক আছে, পাতগুলো এই অঞ্চলগুলোতে জেলির মতন ঘোরাফেরা করে। এবার সেই অঞ্চলে জেলির মতো ঘোরাফেরা করতে করতে অনেক সময় হয় যে একে মানে পাতগুলো একে অপরের থেকে দূরে যেতে শুরু করে। এটা মনে করো একটা পাত, এটা একটা পাত। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবর্তী অঞ্চলটা, একে অপরের থেকে দূরে যেতে শুরু করে। এবার দূরে যেতে শুরু করলে মাঝখানে একটা ফাটলের সৃষ্টি হয়, যেটা টেকটনিক প্লেটের সময় আমি পড়িয়েছিলাম। মাঝখানে একটা ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল দিয়ে উত্তপ্ত গলিত ম্যাগমা লাভা রূপে বাইরে বেরিয়ে আসে। এটা একটা মানে কি বলবো,
তথ্য হলো আগ্নেয় পর্বত কি, তারপরে কিভাবে আগ্নেয় পর্বত তৈরি হচ্ছে আমি পরে বোঝাচ্ছি। এটা একটা তথ্য হলো যে ম্যাগমা কিভাবে লাভা রূপে বেরিয়ে আসে। আর একটা কি আছে, এরা যেহেতু দূরে যায়, এরা যেভাবে দূরে যায় এরা সেভাবে কাছাকাছিও চলে আসে, এবং চলে আসার পরে একটা প্লেট অন্য প্লেটের মানে নিচেও চলে যায়, মানে যেটা ভারী প্লেট সেটা উপরে থাকে এবং যেটা হালকা প্লেট সেটা অন্য প্লেটের নিচে চলে যায়, এবং যতটুকু অংশ নিচে চলে যায় সেই অংশটা গলে কোনো একটা দুর্বল ফাটল দিয়ে ম্যাগমা রূপে বেরিয়ে আসে। ঠিক আছে, ম্যাগমা রূপে বেরিয়ে আসে। এই যে এই অঞ্চলটা ধরো ম্যাগমা বা সরি লাভা রূপে বেরিয়ে আসে, গলিত ম্যাগমা লাভা রূপে বেরিয়ে আসে। এবং বেরিয়ে আসার সময় অনেক সময় হয় যে ধীরে ধীরে বেরিয়ে আসে, অনেক সময় হয় যে বিস্ফোরণের মাধ্যমে ম্যাগমাটা বেরিয়ে আসছে। ঠিক আছে, এবং সেই ম্যাগমা যখন লাভা রূপে বেরিয়ে আসে সেটা অনেকদিন ধরে ছাই ভস্ম হাওয়া, এই মানে ছাই ভস্মগুলো হাওয়া এবং তাপের সংস্পর্শে এসে এই ধরনের আগ্নেয় পর্বত তৈরি করে, শক্ত হয়ে গিয়ে আগ্নেয় পর্বত তৈরি করে। এটাই হচ্ছে একটা সিম্পল কি বলবো সিম্পলেস্ট ওয়ে যেটাতে আমি তোমাদেরকে বোঝালাম। টেকটনিক প্লেট আমাদের পড়া আছে, প্লেটের সঞ্চালন কি করে হয়, অনেক সময় প্লেট চলে যায়, অনেক সময় প্লেট দুধারে চলে যায়, এটাও তোমরা জানো। তো এই ভেতরকার যখন ভেতরকার চাপ এবং তাপের মধ্যে সমতা থাকে না, তখন ম্যাগমা গুলো উত্তপ্ত হয়ে যায় এবং একটা দুর্বল ফাটলের মধ্যে দিয়ে আগ্নেয়গিরির মধ্য দিয়ে অগ্নুৎপাতের মাধ্যমে বা বেরিয়ে আসে, এবং সেগুলো লাভা রূপে অনেকদিন ধরে থাকার ফলে একটা শক্ত অংশ বা শক্ত পর্বতে তৈরি হয়, সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। ব্যাস, এটাই হচ্ছে আগ্নেয় পর্বত তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, এখানে আমি কিছু ছোট ছোট পয়েন্ট করে বলেছি। পাতের সঞ্চালন ভূমিকম্পের গর্ভে বা ভূমিকম্প এবং গর্ভে 150 থেকে 40 থেকে 150 কিমি গভীরতা, মানে ভূ অভ্যন্তরে 150 থেকে সরি ভূ অভ্যন্তরে 40 থেকে 150 কিমি গভীরতায় এই জিনিসগুলো হয়। ম্যাগমার চাপের ভারসাম্য নষ্ট এবং স্থিতিস্থাপকতা হারায়, যেটাই বললাম যে তাপ এবং চাপের যদি ভারসাম্য না থাকে ম্যাগমা তার নিজের স্থিতিস্থাপকতা হারায়, এবং ম্যাগমা ফাটলের মাধ্যমে দিয়ে বিস্ফোরণের মাধ্যমে ছাই ভস্ম লাভা রূপে বেরিয়ে আসে এবং শঙ্কু রূপে স্তূপের মতন পর্বত তৈরি করে। বা সেটাই আমি তোমাদেরকে আগে যেটা বললাম সেটাই পয়েন্ট হিসেবে এখানে দেওয়া রয়েছে। তারপরে কি বলছে, উদাহরণ যদি দেখা যায় তাহলে ভারতের আন্দামানের কাছে ব্যারেন্ট, নারকন ডাম এবং জাপানের ফুজিয়ামা এই আগ্নেয় পর্বতটা ভীষণ ফেমাস। এবার আমরা দেখবো হচ্ছে বৈশিষ্ট্যতে কি বলেছে, উৎপত্তি হচ্ছে অগ্নুৎপাত থেকে আগ্নেয় পর্বতের সৃষ্টি আকৃতি ত্রিভুজ বা শঙ্কুর মতন হয় আকৃতি, উচ্চতা ও ঢাল মাঝারি, খুব একটা উঁচু হয় না আগ্নেয় পর্বত। ঠিক আছে, গঠিত লাভা দ্বারা গঠিত, অর্থাৎ যেই আগ্নেয় অগ্নুৎপাতের ফলে যেগুলো বেরিয়ে আসে সেগুলোকে আমরা লাভা বলি, সেই লাভাগুলোই শক্ত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। জ্বালামুখ এক বা একাধিক জ্বালামুখ রয়েছে এবং সঞ্চয়জাত পর্বত এটাকে কেন বলে, কারণ বিভিন্ন আগ্নেয় পদার্থ বছরের পর বছর ধরে জমাট বেঁধে এই পর্বতটা তৈরি হয়, সেই জন্য আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বতও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটাই ছিল আগ্নেয় পর্বতের উৎপত্তি এবং আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে এবং তার বৈশিষ্ট্য ও উদাহরণ। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে যতটা আমি। ক্লাস এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমি মালভূমি নিয়ে আসবো, মালভূমি পুরো ডিটেলস এক্সপ্লেনেশন নিয়ে আসবো, আর কোথায় কি অসুবিধা হচ্ছে, কোনো কোশ্চেনে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সবকিছু মানে আনসার দেওয়ার বা সলভ করার। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।